বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার। সন্ধি হচ্ছে সন্ধি কয় প্রকার? তিন প্রকার বা দুই প্রকার, এটা আমরা আগে থেকে বলতে পারি না। আগে বুঝতে হবে যে সন্ধি কীভাবে আসছে। যদি বলে বাংলায় সন্ধি কয় প্রকার, তখন দুই প্রকার। তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার। যাই হোক, বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধিতে বিসর্গ সন্ধি নেই, কিন্তু তৎসম সন্ধিতে বিসর্গ সন্ধি আছে। যাই হোক, এখন হচ্ছে বাংলা সন্ধি। এই বাংলা সন্ধি মানে খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দ, সেইভাবে আসছে। এখন এখানে দেখতে বাংলা স্বরসন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধি। তো স্বরসন্ধিতে কীভাবে আছে? বাংলা স্বরসন্ধিতে শাঁখারি বাজারে গুটি কতেক শতে কতে ধনী লোক, রূপালী নিন্দুক মৃত্যুক হিংসুক, তাই সে যাচ্ছে তাই করুক করুক, নদীর এবং হচ্ছে আশির, এগুলো হচ্ছে বাংলা স্বরসন্ধি। নদীর এবং আশির এগুলো হচ্ছে বাংলা স্বরসন্ধি। এবার যদি বলে তৎসম স্বরসন্ধি, অর্থাৎ যদি বলা হয় বাংলা 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 ব্যঞ্জন সন্ধি, ওটা বাংলা স্বরসন্ধি। এবার হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি। নিচের কোনটি তৎসম সন্ধি বা নিচের কোনটি বাংলা সন্ধি, তখন এই চার্ট দুটো দেখতে হবে। এই চার্টের ভিতরে ওটা হচ্ছে স্বরসন্ধি, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিতে কী আছে? এইটা একটা ঘোড়ার গাড়ি। তারপরে এখানে হচ্ছে নাচ বউ নাচ জামাই, এখানে হচ্ছে বোনাই, এবং এখানে হচ্ছে ছোড়দা। একে সালাম করলে এ দিল 500 টাকা, এ দিল 700 টাকা, এ দিল 5 শিখে, এ দিল 7 শিখে। এরা একটা ঘোড়ার এর না। এবার হচ্ছে কি, এর নাম হচ্ছে বারেক, এর নাম হচ্ছে তিনেক, এর নাম হচ্ছে তিলেক, এবং এর নাম হচ্ছে চুনারি। এর কাছে সালাম করলে এ দিল 500, এ দিল 700, এ দিল 5 শিখা, এ দিল 7 শিখা। এই ঘোড়াটা যখন দৌড় দিল, ঘোড়ার গাড়িতে করে ঘোড়া যখন দৌড় দিল, সামনে একটা কলা ছিল। সেই কলাতে ও কী করলো? চারটি খেয়ে পড়ে গেল। সামনে একটা কলা ছিল, কলাতে চারটি খেয়ে পড়ে গেল। কাঁচা কলা ছিল, কাঁচা কলাতে চারটি খেয়ে পড়ে গেল। তখন আমরা দুধ ছায় আর না ধর না। তখন বজ্জাত একজন লোক তাকে হাতছানি দিল। যাতায়াত বজ্জাত একটা লোক হাতছানি দিল। এছাড়া দেখতে জিনিস আছে সুধি, সতী, প্রীতি, মহি, শ্রী, ভয় দীর্ঘ টয়, তারপরে উনো দীর্ঘ না, তারপরে হচ্ছে উড়া, এখানে ঢয়শূন্য র আছে, হুড়া, তারপরে গৌরী, দিল্লি, পৃথ্বী, রজনী, বধূ, উর্মি, উষ, এগুলো হচ্ছে সব দীর্ঘকার রিলেটেড এবং এইগুলো হবে। আচ্ছা, যদি হয় ঔষধি, তাহলে হচ্ছে মহা ঔষধি অথবা মহা ঔষধ, এরকমই হবে। যাক, এখন আসি আমরা রুলে। কিছু রুলস আছে। রুলসগুলো হচ্ছে অযোগ অযোগ রস্যই ওই না হয়ে হবে এ। অযোগ রস্য ও না হয়ে কী হবে? ও হবে। অযোগ রি রস্যি, তাহলে রি না হয়ে অর হবে, অরের এ রেফ হবে। অযোগ রি হয়ে রিতে হচ্ছে আতে, আযোগ রি, র আছে রিতে র আছে আর হয়ে একটাতে আগের শব্দে আ যাবে এবং পরের শব্দে রেফ হবে। অযোগ এরপরে তো আর কিছু নেই, তাহলে ওই, যেরকম হিতৈষী, হিতযুক্ত এসি। তারপর হচ্ছে অযোগ ওর পরে কিছু নেই, তাহলে হচ্ছে ঔ হবে। জলযুক্ত ওকা, জল ঔকা। যাচ্ছে তাই যে একটা শব্দ, এই শব্দে কোনটি লোপ পেয়েছে? এই শব্দে রস্যইকারটি লোপ পেয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে রস্যই যোগ রস্যই কী হবে? দীর্ঘই হবে। আর রস্যই প্লাস রস্যই এবং দীর্ঘই বা অন্য যে কোনো স্বর হবে, রস্য দীর্ঘ এ ওই ও যেটাই থাকুক হবে জফলা, অর্থাৎ জফলা। ঠিক একেবারে রস্য হচ্ছে দীর্ঘ, আবার রস্য প্লাস রস্য এবং দীর্ঘ বাদে অন্য যে কোনো স্বর থাকলে তো রস্যর সাথে বফলা। যেরকম আমরা বলি তনুযুক্ত দীর্ঘী বা হচ্ছে সুযোগ স্বচ্ছ স্বরস্য রস্যকার হচ্ছে বফলা হবে। ঠিক আছে, এখানে যেরকম প্রতিযুক্ত এক জফলা হবে। রি প্লাস রি ভিন্ন অন্য শব্দ থাকলে রির সাথে রফলা হবে। যেরকম পিতৃ আদেশ, এই যে রি এবং অন্য যে কোনো শব্দ আছে, তাহলে এটা হয়ে যাবে পি ত রফলা আকার, রি হয়ে যাবে রফলা আকার, দেখা শেষ পিতৃ আদেশ। এছাড়া এ ওই ও থাকলে অয় আয় অব আন, অয় আয় অব আন। যেমন এখানে যদি বলা হয় নয়ন অয়, তাহলে হচ্ছে অয় থাকলে এ নে যুক্ত অন। যদি বলা হয় নায়ক, আয় আছে, আয় থাকলে হচ্ছে ওই, আয় থাকলে ওই, নই যুক্ত অক। এবার হচ্ছে অব। পবন, যদি পবন থাকে অব আছে, ও আছে, তাহলে যুক্ত অন, এবং হচ্ছে ওইতে হচ্ছে আবো। যেমন পাবক, তাহলে পাবকে কী হবে? যুক্ত অক, ও আছে, অর্থাৎ এ ওই ও অয় আয় অব আব শেষ। স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জনধ্বনি আসে, তাহলে স্বরধ্বনিটি লুপ্ত হয়ে যাবে। অর্থাৎ স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি বস আসলে স্বরধ্বনিটি লুপ্ত
হয়ে যা স্বরধ্বনিটি কী হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। যেমন ঘোড়া দৌড়, এখানে ঘোড়া যুক্ত দৌড়, এই যে স্বরধ্বনির পরে ঘোড়া যুক্ত দ আছে, তাহলে কি দর প্রভাবে অটা চলে যাবে, অর্থাৎ ঘোড় দৌড়। আচ্ছা, হসন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে, যদি হসন্ত যে ধ্বনি এর সাথে স্বরধ্বনি যুক্ত হলে একটা সুগঠিত রূপ হবে, সুতরাং কোনো চেঞ্জ হবে না, শব্দটি অবিকৃত থাকবে। 3+1, এইটা এর সাথে মিলে হচ্ছে 3 হইল। তারপর কি হচ্ছে প এর পরে যদি চ এবং স এর পরে ত থাকলে প একা চ 500, এখানে প একা চ বোঝা যাচ্ছে 5 এর পরে স হবে 500, তখন চ থাকলে এখানে হচ্ছে তালিবস্য হবে, যেমন 500। আর স এর পরে ত থাকলে 700, তাহলে 700 এখানে হচ্ছে এখানেও তালিবস্য হবে 700। আচ্ছা, এবার হসন্ত র এর পরে ব্যঞ্জন ধ্বনি থাকলে রকার লোপ হবে। আমরা একটা জিনিস জানি, হসন্ত র এর পরে রকার লোপ, রকার লোপের নিয়ম কি, রটা চলে যাবে এবং পরবর্তী বর্ণটা দিতে হবে। যেমন করলাম থেকে কল্লাম, যেরকম ধন্না, ধর ধর যোগ না কেন না, ধর্না থেকে ধন্না, আচ্ছা রকার লোপ হয়ে নয় হয়ে যাবে, দিক্ত হয়ে যাবে। প্রথম ধ্বনি ঘোষ ও পরবর্তী ধ্বনি অঘোষ হলে, যে প্রথম ধ্বনি অঘোষ ঘোষ, প্রথম ধ্বনি যদি ঘোষ এবং পরবর্তী ধ্বনি যদি প্রথম ধ্বনি ঘোষ এবং পরবর্তী ধ্বনি অঘোষ হলে পরবর্তী ধ্বনি অঘোষ হলে কী হয়, অর্থাৎ এই যে কয় গয় থাকলে গ যোগ ক, তখন কী হয়ে যাবে, কয় কয় হয়ে যাবে। প্রথম ধ্বনি ঘোষ ও পরবর্তী ধ্বনি অঘোষ হলে কী হয়, এই যে গ যোগ ক যদি থাকে মিলে ভিন্ন হবে, যেমন সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববর্তী, অর্থাৎ এখানে একটু ভুল লিখেছি, এটা রাইট ঠিক করতে হবে। এখানে যদি হয় বগ, এখানে লিখে হচ্ছে কা, কেটে দিয়েই লিখি, যেরকম হচ্ছে বাক যোগ কথা, দুটো মিলে হবে বাক্য। অর্থাৎ বলছে প্রথম ধ্বনি ঘোষ, এটা হচ্ছে ঘোষ, ও পরবর্তী ধ্বনি যদি অঘোষ হয় তাহলে এইটা এসে আবার এর মতোই উচ্চারণ হবে, এইটাকে এর মতো করে নেবে। অর্থাৎ এখান থেকে এটা হলে এটা এর মতো হবে, প্রথম ধ্বনি ঘোষ পরবর্তী ধ্বনি অঘোষ, প্রথম ধ্বনি ঘোষ পরবর্তী ধ্বনি হচ্ছে অঘোষ। এই যদি হয় প্রথমটা উপরে হচ্ছে দুটো মিলে ঘোষ ধ্বনিটি দিতে হবে, অঘোষ ঘোষ বা ঘোষ ধ্বনিটি দিতে হবে, তাহলে হচ্ছে বাগ্যথা, ঘোষ ধ্বনিটি দিতে হবে। অর্থাৎ এখানে যে বাগ্যথা, অর্থাৎ মানে প্রথম ধ্বনি যেটা থাকে, প্রথম ধ্বনি হচ্ছে ঘোষ আছে, পরবর্তী ধ্বনি হচ্ছে অঘোষ, তাহলে প্রথম ধ্বনিটাকে নিতে হবে, আচ্ছা প্রথম ধ্বনি ঘোষটা দিতে হবে, আর এই পরবর্তী ধ্বনিটি আচ্ছা চলে যাবে। বাগযুক্ত কথা, তাহলে প্রথম ধ্বনিটি হচ্ছে দিতে হবে বাগ্যথা এরকম হবে। অর্থাৎ এখানে হচ্ছে দুটি মিলে ধ্বনিটি ঘোষ ধ্বনি দিতে হবে, প্রথম ধ্বনি হচ্ছে ঘোষ পরবর্তী ধ্বনি অঘোষ, তাহলে আমার মনে হতে হবে এইটাকেই প্রাধান্য দিবে। অর্থাৎ কী হবে, যে দুটো মিলে ঘোষ ধ্বনিটি দিতে হবে। এবং সন্ধিত ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনি কী হলো, হচ্ছে যাই হোক এই দুটো থাকলে এটা হচ্ছে ঘোষই হবে, পূর্ববর্তী অঘোষ ধ্বনি এখানে হচ্ছে ঘোষ হবে, এটা ঘোষ হবে, এটা মনে রাখতে হবে। এর পরের নিয়মটা আমি যাই, বলছে চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে কি হবে, অর্থাৎ চ বর্গীয় ধ্বনি এই যে চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে, অর্থাৎ চ এর আগে যদি ত আসে তাহলে এটা ভুল করছে, এটা টোটালি বাদ, এবং তাহলে কী হবে, এটা দুটো হবে, অর্থাৎ চ বর্গীয় ধ্বনির দিতে হবে, এটা তো টোটালি বাদ, কারণ এটার আগে এটা আসতে পারে না, যখন এটা আসলে এটার বাদ, এটা দিতে হবে। পরেরটা ক চ ট ত প, অর্থাৎ এই যে বর্গীয় শব্দগুলোর পরে স্বরধ্বনি থাকলে, এগুলোর পরে স্বরধ্বনি যদি থাকে তাহলে ঠিক কী হবে, ক এর পরে হচ্ছে গ হবে, চ এর পরে চ জ হবে, ট এর পরে হচ্ছে ট ড হবে, অর্থাৎ এইটার পরে স্বরধ্বনি থাকলে এটা হবে, এবং এই স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে চয় ছয় হবে, যেরকম স্বরবর্ণের পরে এই স্বরবর্ণের পরে যদি ছ থাকে তাহলে কী হবে, চয় ছয় হবে, ব্যঞ্জনটি দিতে হয়। ত প্লাস চ যদি থাকে তাহলে কী হবে, ত ও দ এরপরে চ ও ছ থাকলে, অর্থাৎ ত প্লাস চ থাকলে এখানে চ, ত প্লাস জ থাকলে এখানে হচ্ছে জ, ত প্লাস ড থাকলে এখানে ড, ত প্লাস ল থাকলে এখানে ল। হুঁশিয়ার হচ্ছে ত প্লাস হ, তাহলে দুধ, তাহলে আমি কি লিখছি দুধ, দ ধ, ত এর জায়গায় হচ্ছে দ এবং হ এর জায়গায় ধ, ত স, তাহলে তাস ছিঁড়ে ফেলো চ স, এখানে হবে চ স হবে, ত এর পরে ত ও দ এর পরে স থাকলে, অর্থাৎ এই স থাকলে
ত ও দয়ের স্থলে কবে, তয়ের স্থলে হচ্ছে চ এবং দয়ের স্থলে হচ্ছে ছ হবে। এবার হচ্ছে অঘোষ অল্প প্রাণ, অঘোষ, এই যে অঘোষ অল্প প্রাণ, এই যে ধ্বনির পরে যদি ঘোষ অল্প প্রাণ, তারপরে ঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি চ স জ, ঘোষ অল্প প্রাণ অষ্টধ্বনি প ফ ব, এরকম যদি থাকে তাহলে কী হবে, অর্থাৎ এইটা যদি থাকে এইটা এখানে চলে আসবে, তাহলে ঘোষ অল্প প্রাণ হয়। অর্থাৎ প্রথম যে অল্প প্রাণটা ছিল এর আগেও দেখছি, এইটা হচ্ছে ঘোষ অল্প প্রাণ হয়ে যাবে, এইটা ঘোষ অল্প প্রাণ হয়ে যাবে, এইটা অঘোষ অল্প প্রাণটা ঘোষ অল্প প্রাণ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর রুল হচ্ছে যদি অর্থাৎ নাসিক্য এর পূর্বে অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ আবার স্পর্শ ধ্বনি থাকলে, অর্থাৎ এখানে যে কোনো একটা থাকলে সেই বর্গের, তখন এখান থেকে যদি নেই তখন এর আগে যদি এটা থাকলে তাহলে বা ক ম বা ক ম অঙ্ক ক যোগ ম বা হচ্ছে বাকময়, তখন কি হচ্ছে ক যোগময় হয়ে যাচ্ছে। অর্থাৎ কী হচ্ছে যে এই ধ্বনির যেটা হচ্ছে নাসিক্য আছে সেটা নিবে, অথবা হচ্ছে এই বর্গের মূল শব্দটা নেবে, এই বর্গের মূল শব্দটা যদি থাকে তাহলে কর পরে নাসিক্য তাহলে ক খ গ চ ছ জ ট ঠ ড এরকমই হবে। ঘোষ স্পর্শ এবং সেই বর্গেরই নাসিক্য হবে, অর্থাৎ এইটার পরে যদি এইটা থাকলে ক খ গ, তারপর চ ছ জ ট ঠ ড এরকম যদি হয় আমি এবার সাজিয়ে নেওয়ার পরে এইটা আছে, তাহলে এইটার পরে কী হবে ক খ গ এরকম। তারপরে বললো যে ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি, ম এর পরে যে কোনো বর্গের ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের কোন ধ্বনি হবে। যদি এখানে মর পরে ক থাকে তাহলে ম অবশ্যই একটা নেবে, ময় কয়, অর্থাৎ এখানে কোনটা নেবে, ম ওই বর্গের হচ্ছে নাসিক্যটা নেবে উম। যদি মর পরে চয় সমযুক্ত চয় ইয়ে চয়, অর্থাৎ চ ছ জ ছ ইঙে এরকম নেবে। নাসিকের সাথে যে শব্দে আছে কি ময়টা নাসিকের সাথে যে শব্দে আছে সেটা কী হবে, সেই বর্গেরই নাসিক্য হবে। পরের পেজে বলছে ম এর পরে যদি এখানে ম এর পরে 300 বা যদি হ থাকে তাহলে কী হবে, হয় স্থলে তখন কী হবে, ম এর যে স্থলে অনুসার হবে, অর্থাৎ আমি এটা মনে রাখবো হংকং দিয়ে, অর্থাৎ ম এর পরে যদি 300 বা হ থাকে তাহলে হ এর পর তাহলে এখানে অনুসার হবে। চ ও জ এর পরে, চ এবং জ এর পরে নাসিক্য ধ্বনি কোন বর্গের হবে, তাহলে চ ছ জ এর পরে এই যে নাসিক্য ধ্বনি এই ইঙে এটা কোন বর্ণের, চ ছ এর পরে একটা নাসিক্য নেবে, তাহলে চ ছ জ ছ ইঙে এটা হচ্ছে কোন বর্ণের, অবশ্যই ওই বর্ণেরই হবে, অর্থাৎ তালব্য বর্ণের হবে। দ ও ধ এর পরে এই যে ক খ চ ছ এগুলো থাকলে দ ও ধ কী হবে, এটা জাস্ট এই কর্নারটা হবে, অর্থাৎ অঘোষ অল্প প্রাণ হবে, যেটাই থাকুক এই কর্নার হবে। দ ও ধ এর পরে স থাকলে ধ্বনিটি কী হবে, দ ও ধ এর পরে স থাকলে দন্ত স, অর্থাৎ দন্ত ন, তাহলে দন্ত নটা কী হবে, দন্ত ন হচ্ছে অঘোষ অল্প প্রাণ। দন্ত ন দ ও ধ থাকলে, দ ও ধ এর পরে দন্ত স থাকলে দন্ত ন হচ্ছে কোন বর্গের, ত দ দন্ত ন ত বর্গের দিয়ে শুরু হবে, তাহলে দ ও ধ এর স্থলে অঘোষ অল্প প্রাণ হবে, অঘোষ এবং অল্প প্রাণ অর্থাৎ এইখানে হবে। অর্থাৎ দ এর পরে স থাকলে, অর্থাৎ দ ধ তো দরকার নেই, দ এর পরে যদি স থাকে, অর্থাৎ দ আছে যোগ স আছে, দ এর পরে স থাকলে দ এবং হচ্ছে দ এর স্থলে কোন বর্ণটি হবে, দ এর পরে দন্ত সম, এখানে আছে দন্ত ন, তাহলে দ এর পরে দন্ত ন, এখন এই জিনিসটা মনে করি দন্ত ন তথ দত দন্ত ন ত বর্গে চলে যাবে, ত বর্গের এই শব্দটা কি অঘোষ অল্প প্রাণ, এটা মনে রাখতে হবে। দ ও ধ এর পরে যদি দন্ত স থাকে, অর্থাৎ দন্ত স বা দন্ত ন, তো দন্ত ন হচ্ছে নাসিক্য বর্ণ, এই বর্গের প্রথম যে বর্ণ সেটা হচ্ছে ত হচ্ছে অঘোষ অল্প প্রাণ, এটা মনে রাখতে হবে। দ ও ধ এর পরে যদি দন্ত স থাকে, দ ও ধ এর পরে যদি দন্ত স থেকে দন্ত ন হয়ে গেল, তাহলে ওই বর্ণটা কী হবে, এই যে দন্ত ন এটা চলে যাবে একবারে দন্ত ন শুরুর বর্গ, ত তথ দত দন্ত ন, ত হচ্ছে অঘোষ অল্প প্রাণ হবে। তারপর মূর্ধস্বয় এর পরে ত থ থাকলে কী হবে, মূর্ধস্বয়ের পরে আমি দেখলে কষ্ট, ত থাকলে ট, থ থাকলে হচ্ছে ঠ, অধ্বনির পরে বিসর্গ থাকলে আবার অ যদি থাকে তাহলে ততযুক্ত ততোধিক মিলে ওকার হবে। তবে অধ্বনির পরে যদি বিসর্গ থাকে, দন্ত সজাত যদি বিসর্গ তো দুই প্রকার, একটা দন্ত সজাত বিসর্গ, একটা হচ্ছে রজাত বিসর্গ। যাক, অধ্বনির পরে যদি দন্ত সজাত বিসর্গ থাকলে তারপর যে বর্ণই হোক সেটা কী হবে,
এর পরে এই যে দন্ত সজাত নমস্কার, এখানে হচ্ছে নমস্কার, নমস্কার। তারপর হচ্ছে আমি যদি বলি মনোরম, মনোরম, ওকার হবে। যেমন আমি এখানে যদি মনোযুক্ত রম, যদি আমি এখানে এটা এর আগেরটা ঠিক আছে, ততোধিক ঠিক আছে, এখানে এই যে যুক্ত রম, এই মনসের কারণে কিন্তু এখানে এই যে দীর্ঘ মনোযুক্ত রম এই গেল মনোরম, অর্থাৎ ওকার হবে। সহজ। তারপর অধ্বনির পরে যদি রজত বিসর্গ থাকে তাহলে হবে রজত বিসর্গ থাকে। যেমন অন্তরের অন্তযুক্ত লিন, এই যে দিলাম অন্তর্যুক্ত লিন, তাহলে অন্তর্লিন কি হবে? এরপর হচ্ছে র হয়ে গেল, এটার কারণে এই যে র হয়ে গেল অন্তর্লিন, র এর কারণে র থাকবে, অর্থাৎ র এর কারণে স থাকবে, সজাতের কারণে হচ্ছে স ওকার হয়ে যাবে। অ ও আ বাদে যে কোনো শব্দের পরে বিসর্গ থাকলে অ ও আ বাদে, যেমন রশির পরে যদি হচ্ছে বিসর্গ থাকে, এই বিসর্গ তো দুই প্রকার, একটা দন্ত স আর এটা হচ্ছে র। তাহলে যদি রশির পরে যদি চলে যায় আচ্ছা অ ও আর পরে বাদে, তাহলে হচ্ছে রশিকার ধরলাম, যদি বিসর্গ থাকলে তারপর অ বা আ থাকলে আচ্ছা নিযুক্ত আকার, নিরাকার, তাহলে হচ্ছে র হয়ে গেল, অর্থাৎ অ ও আ বাদে রশিকার দিলাম, তারপর যে কোনো বিসর্গ থাকলে বিসর্গ থাকলো প্লাস অ প্লাস আ, তাহলে বিসর্গ আকার, তাহলে নিরাকার হয়ে গেল। এবার হচ্ছে 13 নম্বর, রস্যই এর পরে বিসর্গের সঙ্গে র এর সন্ধি হলে কি হয়? রস্যইর পরে বিসর্গ দিলাম যোগা, তাহলে এখানে কি দিলাম না, সে নিরোগ, ওটা একই হয়ে গেল, এটাও হচ্ছে র হয়ে গেল। কিন্তু এখানে একটা র এর সন্ধি হলে, এখানে যদি র এর সন্ধি হয় তাহলে নিরোগ, তখন এইটা দীর্ঘ হয়ে যাবে, শিকারটা বিসর্গ উঠে যাবে, এখানে নিরোগ, অর্থাৎ বিসর্গটা উঠে যাবে এবং পরবর্তী যে রস চিহ্নটা আছে, র এর পূর্বে যে বিসর্গের পূর্বে যে রসের স্বর ছিল সেটা দীর্ঘকার হয়ে যাবে। বিসর্গের পরে অঘোষ অল্পপ্রাণ বিসর্গ মনে করা আছে, বিসর্গের পরে অঘোষ অল্পপ্রাণ ও মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে ওই তালব্য শীর্ষধ্বনি হবে। অর্থাৎ আমার এই বিসর্গর পরে যদি অঘোষ অল্পপ্রাণ যদি ক হবে তাহলে কি হবে? বিসর্গের পরে যদি ক থাকে তাহলে কি হবে? ওটা হচ্ছে তালব্য, তাহলে চ যদি থাকে, যদি বিসর্গর পরে হচ্ছে চ থাকে তাহলে হচ্ছে থাকলে বিসর্গের স্থলে কি হবে? চসা জসা ইংয়ে, কারণ এইটা হচ্ছে নাসিক্য মতো শব্দ, এইটার সাথে চ থাকলে ই হয়ে যাবে, অর্থাৎ এই তালব্য শীর্ষধ্বনি হবে। তারপর বিসর্গর পরে যদি অঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য যদি থাকে, মূর্ধন্য ব্যঞ্জন থাকে টঠ, তাহলে টঠ মূর্ধন্য, অর্থাৎ এখানে হয়ে যাবে মূর্ধন্য হবে, অর্থাৎ কি মূর্ধন্য শীর্ষধ্বনি হবে, এবার একইভাবে দন্ত শীর্ষধ্বনি হবে। অ বা আ এর পরস্থ বিসর্গ থাকলে, অ বা আ এর পরে বিরস্ত থাকলে এর সাথে অঘোষ অল্পপ্রাণ কি আছে? অঘোষ অল্পপ্রাণ হচ্ছে ক আছে, তাহলে এটা এবং ক, তাহলে হচ্ছে কর সাথে দন্ত স, এটা হচ্ছে দন্ত স টাইপের হতে পারে বা র টাইপের হতে পারে। তাহলে এখানে বোঝা যাচ্ছে নমস্কার ক একার র, তাহলে ও কি হতে পারে? দন্ত শীর্ষধ্বনি হবে, দন্ত শীর্ষধ্বনি হয়। দন্ত শীর্ষধ্বনি বলতে দন্ত শকে বোঝা যাচ্ছে, দন্ত আবার শীর্ষধ্বনি, দন্ত হচ্ছে ত থ দ ধ দন্ত ন, এর আবার শীর্ষধ্বনি যে দন্ত ন দন্ত স আছে, এটা হচ্ছে দন্ত শীর্ষধ্বনি। নমস্কার নম, এটা দন্ত শয়কায় আকার। কিন্তু যদি রস্যিকারের পরে বিসর্গ হয়, রস্যিকার ভিতরে এবং ক বা প থাকে, তাহলে এখানে হচ্ছে পরিষ্কার, র থাকলে এটা হচ্ছে মূর্ধন্য শীর্ষধ্বনি হয়, অর্থাৎ হচ্ছে মূর্ধস্ব হবে, অর্থাৎ পরিষ্কার। বিসর্গের পরে ক, তাহলে পরিষ্কার, বিসর্গের পরে ক হচ্ছে পরিষ্কার। দুটো হয়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ। প্রথমে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ কিন্তু হচ্ছে দুই প্রকার, এটা কিন্তু না, যাই হোক পরীক্ষায় দেওয়া থাকে। তো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি যদি বলে, আমার এখন মূল কাজ হচ্ছে দেখা এই যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিতে প্রথমে হচ্ছে মারতণ্ড, 13টা আছে। প্রথমে হচ্ছে কি মারতণ্ড, এটা হচ্ছে একটা মারতণ্ড, এটা হচ্ছে তার সীমান্ত, এই হচ্ছে সীমান্তের একটা অক্ষৌণী ডাক টানা হয়েছে, যার ভিতরে একটা গোবাক্ষ
তার এটার ঈশ্বর গবেশ্বর নাম হচ্ছে গবেন্দ্র সে একটা কুলাটা নিয়ে এর সাথে মারামারি করছিল, কিন্তু এ তখন কি করলো, এই গবাক্ষ এর মানে কি সারা অঙ্গ রক্তষ্ট বিম্বষ্ট করে ফেলেছে। এই শুদ্ধ ধনবাদে এই দেখে অন্যান্যরা প্রৌঢ়রা একদম স্বৈরপাতন হয়ে গেল। সযোগ ইর সযোগ ওই না ইর শুদ্ধ এখানে হচ্ছে ওদন হবে, অর্থাৎ এই হচ্ছে কাহিনী। মার্তণ্ড সীমান্ত অক্ষমণি গবাক্ষ গবেশ্বর গবেন্দ্র কুলটা সারঙ্গ রক্তষ্ট বিম্বষ্ট শুদ্ধ ওদন অন্যান্য প্রৌঢ় স্বৈর। এখন এখানে পরে যেতে হবে উপরে, এখান থেকে নিবন্ধনের সিদ্ধ স্বরসন্ধি। এবার হচ্ছে ব্যঞ্জন সন্ধিতে যেতে হবে বৃহস্পতি। দেখো প্রথমে হচ্ছে আমার আছে বৃহস্পতিবারের দিন। এ আছে ষোড়শী বয়সের মনীষা মনোজ যুক্ত ঈশা। এই ষোড়শী বয়সের মনীষা কি করলো, বনের ভিতরে, এটা হচ্ছে বন, এই যে বন, এটা দেখতে বন, এখানে হচ্ছে বন, বনের ভিতরে কাদের বন, তস্করদের বনের ভিতরে একাদশ হচ্ছে গোর পদগুলো কি করলো, পরপর দড়ি দিয়ে বেঁধে দিল। অর্থাৎ বনের ভিতরে তস্করদের বনের ভিতরে 11টা গরুর গোশপদ মানে পা একটার সাথে একটা বেঁধে দিয়ে সে এখানে এই যে পাতো আছে পাতে পতঞ্জলি করছে। আশ্চর্য সে দেখলো দুজন লোক তাদের গরুগুলো নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবারের দিন ষোড়শী মনীষা তস্করদের বনের ভিতরে 11টা গরুর পায়ে পরস্পর দড়ি বেঁধে দিয়ে পতঞ্জলি ফেলছে। তখন আশ্চর্য দেখে দুজন লোক তাদের সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন ধ্বনি, এখানে কিন্তু নাই, এখানে আছে বিশেষ নিয়মে সাধিত। তুমি বিশেষ নিয়মে যদি করতে হয়, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি যদি করতে হয়, বিশেষ যদি তোমাকে করতে হয় কোনো কিছুতে উত্থান করতে গেলে, একটা জায়গাতে উত্থান করতে গেলে সেই জায়গাটা কি পরিষ্কার এবং সংস্কার করতে হয় নতুন করে। তাহলে উত্থান তারপরে উত্থাপন, উত্থাপিত, পরিষ্কৃত এগুলো পড়া যাবে। অর্থাৎ কোনো জায়গাতে উত্থান করতে, এটা কিন্তু ব্যঞ্জন সন্ধির। এবং হচ্ছে নিপাতনে সিদ্ধ না, এটা হচ্ছে বিশেষ নিয়ম, এটা নিপাতনে সিদ্ধ না, এটা হচ্ছে বিশেষ নিয়মে। এখন হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বা হচ্ছে বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি, যেটাই বলা হোক। এটা হচ্ছে প্রাতকালে ভাস্করের শিরোপ্রেরণে মনোকষ্ট আছে। এই সময় হরিশ্চন্দ্র এসে তাকে অহর্নিশ তাকে কী করছে, বাচস্পতি করছে। এই যে বাচস্পতি করছে অহরহ, এই সাহসটা সে আসপদ্দাটা সে কোথা থেকে পেল, অহরহ সে এই আসপদ্দাটা কোথা থেকে পেল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা খুব কনফিউজড হই, সেটা হচ্ছে এই যে দ হবে কোথায় আর ত হবে কোথায়। সব জায়গায় হচ্ছে খণ্ডত্ব, সব জায়গায় খণ্ডত্ব। কোন জায়গায় খণ্ডত্ব হবে না, দ হবে, সেটা হচ্ছে যদি ত থাকে তখন তো ত হতে পারে না, তখন দ এর হলন হবে। যদি ত থাকে তখন হচ্ছে দ এর হলন। আর তাছাড়া দ থাকুক, চ থাকুক, ন থাকুক, ম থাকুক, যেন মৃৎযুক্তময়, তৎযুক্ত ছবি, এখানে তদ হবে না, তদ্ধিত তদ হবে না, দ আছে দ আর হবে না, এখানে হচ্ছে ত হয়ে যাবে। যেন মৃদঙ্গ, দ আর হবে না, এখানে ত হবে। কিন্তু হবে কোথায়, পদ্ধতিতে। যদি বলে উদ্ধত, তাও একই অবস্থা, কিন্তু পদ্ধতিতে হচ্ছে পদ আছে, পদার্থতে হবে। কিন্তু উদ্ধত, তদ্ধিত, কৃদন্ত, সবগুলো কৃত, এরকমই হবে। পদার্থতে পদযোগ অর্থ, পদ্ধতিতে হচ্ছে পদযোগ হতে। আরেকটা আছে বজ্জাত, আরেকটা হচ্ছে বজ্জাত। এইটা হচ্ছে বদ যুক্ত জাত অর্থাৎ বুঝতে পারছি, পদ্ধতিতে শুধুমাত্র দ আর পদার্থের দ এবং বদের দ। ক্ষুদ্র ত আছে, হওয়ার কথা ছিল হচ্ছে দ হলন, কিন্তু এখানে হবে ধ হলন, ক্ষুদ্র ভাষা। আর বাদ বাকি সবই নর্মাল।